বিরাট সংখ্যক ভোটার এখনো আওয়ামী লীগকে ভোট দিতে চায় এবং সেই ভোটের পার্সেন্টেজটা যথেষ্ট। বেগম খালেদা জিয়া তাকে প্রমাণ করতে পেরেছিলেন যে বাংলাদেশের বাইরে আমার কোনো ঠিকানা নাই। ডিপ স্টেট এই শব্দটা যখন কোনো স্টেটের মধ্যে উচ্চারিত হয়, ধরে নিতে হয় সেই স্টেট ঠিকমতো ফাংশন করছে না। কেননা স্টেটের যে মেশিনারি, সেই মেশিনারির উপরে যদি কেউ প্রভাব বিস্তার করতে পারে তাহলে ধরে নিতে হয় যে সেই স্টেট আসলে অগণতান্ত্রিক। কেননা স্টেট নিয়ন্ত্রণ করবেন গণতান্ত্রিক ব্যক্তিবর্গ এবং গণতান্ত্রিক ব্যক্তিবর্গের মাধ্যমে নির্বাচিত সাংবিধানিক প্রতিষ্ঠানগুলির বিভিন্ন অধিকারীরা। যেমন ধরেন স্টেট নিয়ন্ত্রণ করে কারা? ব্যুরোক্র্যাটরা। স্টেট নিয়ন্ত্রণ করে পার্লামেন্ট সদস্যরা, স্টেট নিয়ন্ত্রণ করে বিচার ব্যবস্থা। এবং এই তিনটি ফাংশনিং যে বডি, সেই বডির চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্যে দিয়ে স্টেট নির্মিত হয়। এবং এই স্টেটের কিছু অভিভাবক থাকেন, যেমন রাষ্ট্রপতি আসলে রাষ্ট্রের অভিভাবক, এবং স্টেটের ফাংশনকে সরকারের মধ্যে দিয়ে পরিচালিত করা হয়। ফলে যদি এরকম কোনো একটি অংশ থাকে, এরকম কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গ বা গোষ্ঠী থাকেন যাদের সিদ্ধান্তে মূলত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলি রাষ্ট্র নিয়ে থাকে, সরকার নেয়, তাহলে ধরে নিতে হবে যে আমাদের রাষ্ট্র ব্যবস্থা এবং সরকার ব্যবস্থা আসলে দুর্বলতার চরম সীমায় গিয়ে পৌঁছেছে। এটা হচ্ছে এক। ডিপ স্টেটে যারা কুশীলব থাকেন তারা সাধারণত অদৃশ্য হয়ে থাকেন, তাদের নাম বোঝা যায় না, কিন্তু তাদের প্রভাবকে অনুভব করা যায়। এরকম ডিপ স্টেট যখন কোনো দেশে তৈরি হয় তখন সেই দেশ দ্রুত অগণতান্ত্রিক হয়ে যায়, কেননা অল্প কিছু মানুষ তখন গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলি নিতে থাকেন এবং এদের সিদ্ধান্তে যেহেতু গণতান্ত্রিকতা থাকে না, জবাবদিহিতা থাকে না, তারা বিভিন্ন সময় জনগণের বিরুদ্ধেও সিদ্ধান্ত নেন, কারণ এইগুলি তাদের ব্যক্তিমত, গোষ্ঠীমত বা তাদের কোনো নির্দিষ্ট এজেন্ডাকে সার্ভ করে। আর বিদেশি শক্তির সাথে ডিপ স্টেটের সম্পর্ক বা স্টেটের সম্পর্ক সেটা অন্য জিনিস। ডিপ স্টেটের অংশ কিন্তু বিদেশিরা না, বিদেশিদের হয়ে অনেক সময় ডিপ স্টেট কাজ করে, কারণ এদের তো কোনো জবাবদিহিতা নাই। এরা কার কাছে জবাবদিহি করছে তারা জানে, আর যার কাছে জবাবদিহি করছে সে জানে। আমি সবসময় মনে করি যে যদি এরকম ডিপ স্টেটের কথা এখন জেগে উঠে তাহলে বুঝতে হবে যে এই অন্তর্বর্তী সরকার ব্যর্থ হয়েছেন। এই অন্তর্বর্তী সরকারের চূড়ান্ত ব্যর্থতার শব্দটি হচ্ছে ডিপ স্টেট, কারণ ওনারা থাকতে কোথার থেকে আবার ডিপ স্টেট আসে, এবং ডিপ স্টেট যদি তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারে তাহলে তাদের শপথ টপথ সব তারা গুলে খেয়ে ফেলেছেন। কারণ তাদের তো কোনো অনুরাগ বিরাগ প্রভাব এগুলোর মধ্যে কাজ করার কথা না, তাদের তো কোনো প্রধান্বিত হওয়ার কথা না, তাদের তো এমন কোনো সিদ্ধান্ত নেওয়ার কথা না যেটা জনগণের কথা ভুলে গিয়ে কোনো ব্যক্তি গোষ্ঠী বা মতের সিদ্ধান্তকে প্রতিফলিত করার কথা এই সরকারের নয়। ফলে এই সরকার যদি ওই ধরনের কোনো ব্যক্তিবর্গ দিয়ে প্রভাবিত হয়ে থাকেন তাহলে ধরে নিতে হবে যে এই সরকার লকেজ হয়ে গেছে। ধন্যবাদ আপনাকে। আমি একটু যেহেতু আমাদের সাথে যুক্ত হয়েছেন মোশাররফ আহমেদ ঠাকুর, বিএনপির নেতা শিক্ষক। মোশাররফ আহমেদ ঠাকুর, আপনি নিশ্চয়ই আমি যে প্রশ্নটা করেছি আব্দুল নতুরকে আপনিও নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তারপর আমি বলছি তারেক রহমানকে মাইনাস করার ষড়যন্ত্র চলছে কিনা, বিএনপির কাছে এমন কোনো তথ্য আছে কিনা, যদি এভাবে বলি তারেক রহমানকে রাজনীতি থেকে মাইনাস করা কতটা সম্ভব? ধন্যবাদ আপনাকে, আপনার দর্শক শ্রোতা অপর বিকলোচক। দেখুন, ডিপ স্টেট সম্বন্ধে এক কথায় বলা যায় যে অদৃশ্য শক্তির প্রেসক্রিপশনে যখন সরকার চলে, রাষ্ট্র চলে, তখন এটার মধ্যে ডিপ স্টেট কাজ করছে মনে হয়। তো সেখানে বাংলাদেশে এখানে জিওপলিটিক্যাল যে অবস্থাটা আছে, এখানে বিভিন্ন আন্তর্জাতিক প্রভাব থাকে এবং তাদের এজেন্টরা এখানে সক্রিয় থাকে, এটাও ঠিক। এবং আপনি দেখবেন যে বাংলাদেশে ইরাক যুদ্ধের সময়, গালফ ওয়ারের সময় যখন আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রী এসে 3 দিন বসে থাকলেন যে বাংলাদেশ থেকে সৈন্য দিতে হবে, সেই ক্ষেত্রে পাকিস্তান একটা খেলে দিল যে বাংলাদেশ যদি ওইখানে সৈন্য দেয় তাহলে আমরাও সৈন্য দিব। তো এখানে ছিল যে প্রতিরক্ষা মন্ত্রী প্রায় 3 দিন বসেছিলেন এবং বেগম জিয়া বলছেন যে আমি মুসলমানের বুকে মুসলমান গুলি করবে, আমি সৈন্য দিব না। এবং আমার মনে আছে খুব ভালো করে, আমরা একটা যুদ্ধবিরোধী সমাবেশও করেছিলাম জাসাস থেকে একটা তখন, এবং সব শ্রেণী পেশার, বিশেষ করে শ্রেণী পেশার নেতৃবৃন্দ, শিল্পী, সাংবাদিক এরা যোগ দিয়েছিলেন। তো সেই ক্ষেত্রে ওই সময় থেকে যে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের বিরুদ্ধে একটা আন্তর্জাতিক এবং জাতীয় এজেন্ডার একটা চক্রান্ত ষড়যন্ত্র চলতে থাকে। তো এটা যে বিএনপি যে বুঝে নাই তখন তা না, বুঝেছে, বাট এটা তারা ঠিক ওইভাবে মোকাবেলা করতে পারেন নাই, যার জন্য 1/11 আসছে। বাট
বাতাসে ভাসছিল 2005 থেকেই যে এখানে তৃতীয় একটা শক্তি আসবে। এই তৃতীয় শক্তির সাথে কারা কারা ছিলেন, আজকে গভর্নমেন্টে যারা আছেন অনেকে তারাও ছিলেন, এটাও ঠিক। তো এখন তারা আজকে বেগম খালেদা জিয়া, আমি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে তারা বেগম খালেদা জিয়াকে ভিভিআইপি ডিক্লেয়ার করেছেন। ঠিক আছে, এটা ওনার ডিক্লেয়ার না করলেও কি আপনার বেগম খালেদা জিয়া বাংলাদেশের মানুষের চোখে, জনগণের চোখে ভিভিআইপি। বেগম খালেদা জিয়া তাকে প্রমাণ করতে পেরেছিলেন যে বাংলাদেশের বাইরে আমার কোনো ঠিকানা নাই। বেগম খালেদা জিয়া প্রমাণ করতে পেরেছিলেন যে আমি শত নির্যাতনের মুখেও দেশ ছেড়ে যাই না। তার সন্তানদেরকে জিম্মি করা হয়েছে তাকে দেশ ছেড়ে যাওয়ার জন্য, তাও তিনি রাজি হন নাই। এবং যার জন্য ওই সময় শেখ হাসিনা বিদেশ থেকে ফেরত আসতে পেরেছিলেন, খালেদা জিয়া যান নাই বলে। তো এসব মিলিয়ে আমি আজকে বলছি যে বেগম খালেদা জিয়া জীবন মৃত্যু, খালেদা জিয়া যাননি বলে শেখ হাসিনা ফিরে এসেছেন, ফিরে আসতে পেরেছিলেন। শেখ হাসিনা কনভিন্সড হয়ে গিয়েছিল তখন। কনভিন্স কিনা এটা তো আরেকটা বিষয়, আমি তো ওইখানকার কানে কানে শুনি নাই। শেখ হাসিনা গিয়েছিলেন, এটা সত্য। আব্দুল তুষার, একটা জরিপ নিশ্চয়ই আপনি পেয়েছেন, যেহেতু আমি গণমাধ্যম কর্মী। সেই জরিপ হচ্ছে BYLCর ভোটের জরিপ, আর একটা হলো IRI এর একটা রিপোর্ট আছে, অর্থাৎ IRI এর জরিপ। দুই জরিপে দেখা যাচ্ছে, সেই এই জরিপগুলো নিয়ে আবার ডেভিড বার্কম্যান একটা বিশ্লেষণও করেছেন। সেখানে দেখা যাচ্ছে যদি BYLCর ভোটের জরিপে দেখা যাচ্ছে বিএনপির সাথে জামায়াতের অর্থাৎ ভোটের শতাংশটা, পাওয়ার শতাংশটা 3% কম, আবার IRI যেটা বলছে তারা 4% কম। আমার প্রশ্ন হচ্ছে বিএনপি জামায়াত একেবারে সমান তালে যাওয়ার কারণটা কি? জামাত এমন কি কাজ করে জামাতের ভোটার এত বেড়ে যাচ্ছে, বা এই জরিপটাকে আপনি কিভাবে দেখছেন? যদিও 2545 জনের উপর জরিপটা করেছে। BYLCর জরিপটা খুব রিপ্রেজেন্টেটিভ জরিপ না, এটা একটা ধারণা দিতে পারে আপনাকে, কিন্তু একেবারে কংক্রিট কিছু না। কিন্তু BYLCর জরিপে যেটা আছে সেটা হচ্ছে তাদের ওইখানে 47% বেশি লোক কিন্তু বলে নাই কাকে ভোট দিবে। হ্যাঁ, তো যেহেতু 47% লোক বলেই নাই যে কাকে ভোট দিবে, ফলে এটা আসলে বলা খুব মুশকিল যে কার আসলে 20% আর কার 16%। তো এই জন্য আমি মনে করি যে BYLCর জরিপ থেকে বরং আমাদের অন্য মেসেজ নেওয়া উচিত। সেটা হচ্ছে একটা বিরাট সংখ্যক ভোটার এখনো আওয়ামী লীগকে ভোট দিতে চায় এবং সেই ভোটের পার্সেন্টেজটা যথেষ্ট। একটা বিরাট সংখ্যক ভোটার এখনো পর্যন্ত বলছে না কাকে ভোট দিবে, আবার আরেক দল লোক বলেছে যে তারা সিদ্ধান্তই নেয় নাই কাকে ভোট দেবে। অর্থাৎ এখানে দুই ধরনের ইনফরমেশন আছে। একদল বলেছে জানি কাকে ভোট দেবো কিন্তু আপনাদেরকে বলবো না, আরেক দল বলেছে আমরা ডিসাইড করি নাই কাকে ভোট দেবো। ফলে এই নন ডিসাইডেড ভোটার এবং ডিসাইডেড বাট নট ডিসক্লোজিং ভোটার, এদেরকে যদি যুক্ত করেন তাহলে 47% লোক চুপ করেছিল এই জরিপে। 47% লোক চুপ করে আছে, ওইখানে বিএনপির ভোট আছে না। প্রতিদ্বন্দ্বী জামায়াত ইসলামীকে আওয়ামী লীগ ভোট দিবে এরকম একটা বিশ্লেষণ। না, এটা যদি কেউ মনে করেন, কারণ বলেছেন যে স্থানীয় বিএনপির কর্মীরা যেহেতু সাবেক আওয়ামী লীগ সমর্থকদের সঙ্গে কঠোর আচরণ করেছেন বলে জানা গেছে, আওয়ামী লীগ সমর্থকদের অনেকেই জামায়াতকে কম খারাপ বিকল্প হিসেবে নিতে পারে। আওয়ামী লীগের ভোটাররা, এরকম একটা আওয়ামী লীগের ভোটাররা ঠিক এইরকম না যে তারা তাদের দীর্ঘদিনের যে আদর্শিক অবস্থান সেটাকে জলাঞ্জলি দিয়ে শুধুমাত্র কেউ তাকে মার দিবে না সেই জন্য তাকে ভোট দিবে, ব্যাপারটা এরকম না। আর আওয়ামী লীগের অনেক তো টাকা দিয়ে এলাকায় এসেছেন এরকম খবর, সেটা একজন, দুইজন, 100, 500 লোকের সাথে হতে পারে, একটা দলের সাথে করা খুবই কঠিন। আর আরেকটা বিষয় হচ্ছে যে 71 সালে যারা হত্যার সাথে জড়িত ছিল যে দল, সেরকম একটি দল এখন বলছে আমি তোমাদেরকে মারবো না, কতটুকু তাদেরকে বিশ্বাস করা যাবে সেটা তো চিন্তা করতে হবে। কেননা আওয়ামী লীগ তো বিচার করে তাদের নেতাদেরকে তো তার আওয়ামী লীগ রীতিমতো ফাঁসিতে মৃত্যুদণ্ড দিয়েছে। তো তাহলে আওয়ামী লীগ যদি বিশ্বাস করে যে তারা এসে তাদেরকে কিছু করবে না, করতে পারে। কিন্তু যদি আপনি যৌক্তিকভাবে চিন্তা করেন তাহলে আওয়ামী লীগ কখনোই জামাত বা এনসিপিকে ভোট দিবে না, হয় তারা ভোট দিতে যাবে না, আর যদি যায় তাহলে বিএনপি অথবা জাতীয় পার্টিকে ভোট দিবে।